আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের নতুন টিউটোরিয়ালের নাম হচ্ছে ক্লোজারে আজকে আমাদের প্রথম টিউটোরিয়াল। ক্লোজ একটা চমৎকার একটা আলোচনা, আর ক্লোজের উপরে বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। সুতরাং ক্লোজের অধ্যায়টাকে খুব সিরিয়াসলি তোমাদেরকে নিতে হবে এবং আমার লেকচারটা মন দিয়ে শুনতে হবে। লেকচারটা না কেটে পুরোটা A to Z পর্যন্ত তুমি দেখবে মনোযোগ সহকারে। আর রিপন্স ইংলিশের প্রথম যদি সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে রিপন্স ইংলিশে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলটা দেখার পরে লাইক এবং কমেন্ট দিবে এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার এই টিউটোরিয়ালটি অবশ্যই শেয়ার করবে তাদের কাছে এবং রিপন্স ইংলিশ উৎসাহ নিয়ে তোমার জন্য আরও চমৎকার টিউটোরিয়াল উপহার দিবে। তাহলে চলো আমরা ক্লোজের আলোচনায় ঢুকে যাই। ক্লোজ কি, আসলে ক্লোজ জিনিসটা কি সেটা আমাদেরকে জানা দরকার। ক্লোজ অর্থ হলো বাক্যাংশ বা খণ্ডবাক্য। ক্লোজ অর্থ হলো বাক্যাংশ বা খণ্ডবাক্য। বাক্যাংশ মানে বাক্যের একটা অংশ, যেই অংশটা বাক্যের মতোই দেখতে, বা খণ্ডবাক্য একটা বাক্যকে খণ্ড করার পরে যেই খণ্ডটা আবার বাক্যের মতো আচরণ করবে, দেখতে বাক্যের মতো হয়, তাকে মূলত ক্লোজ বলা হয়। আরও বিস্তারিত ডিফিনিশনটা দিয়ে নিই আমরা। সেটা হলো কি, কোনো বাক্যাংশের মধ্যে যদি একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, কোনো বাক্যাংশের মধ্যে যদি একটি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্বটা কি এবং সাবজেক্টটা কি, সাবজেক্ট আমরা চিনি, কিন্তু ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব মানে সেই ভার্ব যে ভার্ব থেকে টেন্স সহজেই নির্ণয় করা যায়, সেই ভার্বটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। তাহলে কোনো বাক্যাংশের মধ্যে যদি একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে এবং উহা যখন একটি পূর্ণ বাক্যের অংশ হিসেবে কাজ করে, তখন তাকে ক্লজ বা বাক্যাংশ খণ্ডবাক্য বলে। মনে রাখতে হবে, একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকে, এই বাক্যে ততগুলো ক্লজ থাকে। অর্থাৎ টেন্স বা ভয়েস নিয়োগ করার মতো যতগুলো ভার্ব থাকবে ততগুলোই বাক্যের মধ্যে ক্লজ থাকবে। একটা বাক্যের মধ্যে 1 2 3 4 অনেক ক্লজ থাকতে পারে, অনেকগুলো খণ্ডবাক্য বাক্যাংশ থাকতেই পারে, কিন্তু প্রতিটা ক্লজে এক একটা সাবজেক্ট এবং এক একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে। সহজ করে বলতে পারি আমি ক্লজের সংজ্ঞাটা সেটাই, একটি বাক্যের মধ্যে একাধিক বাক্য যখন থাকবে, সে একাধিক খণ্ড বাক্যকে এক একটা টুকরাকে বলা হবে এক একটা ক্লজ। আর ক্লজটার সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমাদের উদাহরণটা একটু জানতে হবে, উদাহরণ সহ আমাদের পড়ে নিতে হবে। উদাহরণটা হলো, দিস ইজ দ্য বুক হুইচ আই লস্ট ওয়াইল এন্টারিং দ্য রুম। এটি সেই বই যেটা আমি হারিয়ে ফেলেছিলাম রুমে ঢোকার সময়। এই বাক্যের মধ্যে খণ্ড বাক্য বা বাক্যাংশ কয়টা আছে আমরা দেখে নিতে পাচ্ছি। এই বাক্যের মধ্যে 2টা খণ্ড বাক্য আছে এবং 2টা টেন্স নির্ণয় করার অংশ আছে। দিস ইজ দ্য বুক, এই অংশ একটা বাক্য, কারণ এখানে সাবজেক্ট হলো দিস আর ইজ হলো ভার্ব। এই ইজ দ্বারা আমরা টেন্স নির্ণয় করতে পারছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দিস ইজ দ্য বুক এই একটা খণ্ড বাক্য। আর একটা খণ্ড বাক্য দেখতে পাচ্ছি হুইচ আই লস্ট, যেটা আমি হারিয়ে ফেলেছি, ওয়াইল এন্টারিং দ্য রুম, পুরোটা মিলে একটা খণ্ড বাক্য। হুইচ আই লস্ট, যেটা আমি হারিয়ে ফেলেছি, আই একটা সাবজেক্ট, লস্ট একটি ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা বাক্য বা বাক্যাংশ। তাহলে এই বাক্যে দেখছি 2টা খণ্ড বাক্য। অনেক হয়তো মনে করতে পারে ওয়াইল এন্টারিং দ্য রুম এটাকেও আমি একটা খণ্ড বাক্য বলতে চাচ্ছি বা ক্লোজ বলতে চাচ্ছি, কিন্তু না, বলতে চাইলে হবে না, শর্ত আছে। একটা ক্লোজ হতে গেলে সেই অংশের মধ্যে সাবজেক্ট থাকতে হবে আলাদা করে এবং টেন্স নির্ণয় করার মতো একটা ভার্ব থাকতে হবে। এই বাক্যের মধ্যে কোনো সাবজেক্ট নেই। 2 নম্বর কথা, ভার্ব আছে ইন্টারিং, কিন্তু ইন্টারিং দ্বারা টেন্স নির্ণয় করা সম্ভব নয়। কোন টেন্স বলতে পারি? কন্টিনিউয়াস টেন্স বলতে পারছি, ভালো কথা। কোন কন্টিনিউয়াস টেন্স বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যামিজার আছে, ওয়াজার আছে, কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, পাস্ট কন্টিনিউয়াস নয়, ফিউচার কন্টিনিউয়াস, কোনো কন্টিনিউয়াস টেন্সই নয় এটা। তার মানে এটা ফাইনাইট ভার্ব নয় বা টেন্স নির্ণয় করা যাচ্ছে না। সুতরাং এই অংশটা কখনোই কোনো ক্লজ বলা যাবে না। তাহলে এই বাক্যের মধ্যে 2টা অংশ আছে। পুরো বাক্যের মধ্যে একটা ফুল স্টপ দিয়ে বাক্য শেষ করতে পারছি আমরা, কিন্তু ফুল স্টপের মধ্যেই যে আলাদা আলাদা 2টা খণ্ড দেখতে পাচ্ছি, এই আলাদা আলাদা 2টা খণ্ডকে ভিন্ন করে আমরা ক্লজ বা বাক্যাংশ বলতে পারছি বা খণ্ড বাক্য বলতে পারছি। তাহলে বুঝলাম শর্ট করে যে
একটা বাক্যের মধ্যে একাধিক যে খণ্ড অংশ থাকে বা খণ্ড চিত্র থাকে, সেই খণ্ড করে ফেল দিলে যে আলাদা পৃথক যে বাক্যের অংশগুলো পাই আমরা, সেই বাক্যের অংশকেই বলা হয় এক একটি ক্লজ। সুতরাং এই বাক্যে দুটা ক্লজ আমরা পেয়েছি। এই বাক্যে আমি বিশ্লেষণ করে দিয়েছি, যে পুরোটা যেভাবে বিশ্লেষণ করলাম সেটা আমি এখানে বিশ্লেষণ করে দিয়েছি, তোমরা একবার পড়ে নিবে, তাহলে তোমাদের কাছে আরো অনেক অনেক সহজ মনে হবে। মনে রাখুন, একটি পূর্ণাঙ্গ বাক্য অর্থাৎ ফুলস্টপ, প্রশ্নবোধক, বিস্ময়চিহ্ন চিহ্নের ভিতরের বাক্যগুলোর এক একটিকে ক্লজ বলা হয়। মানে এর ভিতরে যে আলাদা আলাদা খণ্ড আছে, এক একটা খণ্ডকে বলা হয় এক একটা ক্লজ। যেমন এখানে দেখেছি আমরা ফুলস্টপ দিয়ে বাক্য শেষ হয়েছে এবং এর মধ্যে দুটো আলাদা আলাদা খণ্ড আছে, আলাদা খণ্ড থাকার জন্য দুটাকে আলাদা ক্লজ আমরা বলতে পারছি। এরকম যদি আরো একটা সাবজেক্ট ভার্ব থাকতো তাহলে তাকেও আমরা ক্লজ বলতে পারতাম, তখন একটা বাক্যের মধ্যে তিনটা ক্লজ আমরা পেতাম। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই অংশটাকে আসলে ক্লজ বলা যাবে না, সাবজেক্ট ভার্ব না থাকার জন্য এটাকে ফ্রেজ বলতে পারছি আমরা। ফ্রেজ থাক, একটা ক্লজের মধ্যে এরকম ফ্রেজ থাকতেই পারে, কিন্তু তাকে আমরা আলাদা করে ভাববো না, এই ক্লজেরই একটা অংশ মাত্র এটা। এই ক্লজ কত প্রকার হতে পারে? ক্লজ 3 প্রকারের হতে পারে। সাধারণত ক্লজ 3 প্রকারের হয়। সেই 3 প্রকারের ক্লজ কি কি? একটা হলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বা মূল ক্লজ, মেইন বা মূল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ক্লজ। একটা খণ্ড বাক্য থাকে যেটা স্বাধীনভাবে অবস্থান করবে, এই একটা। আরও একটা আছে কোঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেটিং ক্লজ, সংযুক্ত বা সংযোজক ক্লজ। আরেকটা ক্লজ আছে হলো সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, পরাধীন ক্লজ যেটা। এগুলো নিয়ে পরে আলোচনায় আসতেছি, তার আগে প্রিন্সিপাল ক্লজটা কি সেটা নিয়ে কথা বলা যাক। তাহলে প্রিন্সিপাল ক্লজের আরও সিমিলার শব্দ বা সিনোনিম কি কি? মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে সেটার সংজ্ঞা আগে শেখা যাক, তারপর আমরা বিস্তারিত জানব। যে ক্লজ তার অর্থ প্রকাশের জন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, বরং নিজেই স্বয়ংসম্পূর্ণভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল বা মেইন ক্লজ বলা হয়। প্রিন্সিপাল বা মেইন মানে হলো মূল। মূল মানে হলো যে নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ, কারোর উপর নির্ভরশীল নয়, নিজেই নিজের উপর নির্ভরশীল বা নিজে স্বাধীনভাবে অবস্থান করে, সেটাকে তো আমরা বলে থাকি, তাই না? আচ্ছা, সেটা যদি বলে থাকি তাহলে আমরা একটা উদাহরণ দ্বারা বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারবো। উদাহরণ প্রয়োগ করা যাক। তাহলে সেন্টেন্সটা দেওয়া ছিল, দিস ইজ মাই বুক হুইচ আই লস্ট। এটি আমার বই যেটি আমি হারিয়ে ফেলেছিলাম। এই বাক্যের মধ্যে দুটা ক্লজ আছে, তাই না? একটা হলো দিস ইজ মাই বুক হুইচ আই লস্ট, দুইটা অংশ। আর হুইচটা কোন অংশ হিসাবে দুটো বাক্যের মাঝখানে বসেছে। এই দুটো বাক্যের মধ্যে লক্ষ্য করো তো, হুইচটা কার অংশে? দিস ইজ মাই বুক এটি অংশে, নাকি আই লস্ট এই অংশের মধ্যে পড়ে? আমি হারিয়ে ফেলেছি যেটি, তাহলে হুইচ আই লস্ট এই ক্লজের অংশ, এটা একটা হুইচটা এই অংশের ক্লজ, আর দিস ইজ মাই বুক এটা একটা ক্লজ। এই দুই ক্লজের মধ্যে কোন ক্লজে ফুলস্টপ ব্যবহার করলে বাক্যটা মানানসই হতো বা বাক্যটা স্বয়ংসম্পূর্ণ হতো? দিস ইজ মাই বুক, আমি যদি ফুলস্টপ দিতাম অবশ্যই বাক্যটা অর্থপূর্ণ হতো, দিস ইজ মাই বুক এটা আমার বই। কিন্তু আমি যদি শুধু এইরকম একটা বাক্য ব্যবহার করতাম, হুইচ আই লস্ট যেটা আমি হারিয়ে ফেলেছি, যেটা আমি হারিয়ে ফেলেছি এটা বললে কিন্তু বাক্যটা কখনোই অর্থপূর্ণ হবে না, মনে হচ্ছে আরো কিছু শোনার ইচ্ছা যাচ্ছে। তাহলে এই দুটো অংশের মধ্যে একটা অংশ স্বাধীন, একটা অংশ পরাধীন। যেটা ফুলস্টপ ব্যবহার করলে বাক্যটা এমনি এমনি অর্থ দিচ্ছে সেটা স্বাধীন, আর যেটা ব্যবহার করার পরেও মূল অংশ ব্যবহার না করা পর্যন্ত বাক্যটা স্বয়ংসম্পূর্ণ অর্থ দিতে পারছে না, সেটা হলো পরাধীন ক্লজ। তাহলে এইখানে দুটা ক্লজ আছে, তাহলে অবশ্যই দিস ইজ মাই বুক এটাকে আমরা প্রিন্সিপাল বা মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারছি। আর এটা ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ নয়, মূলত পরাধীন ক্লজ। পরাধীন ক্লজ নিয়ে পরে আলোচনা আসতেছি। তাহলে এইটা স্বাধীনভাবে বাক্যে অবস্থান করেছে, স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ দিয়েছে, তাই এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলতে পারছি। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন আমরা সলভ করব। প্রশ্ন দেওয়া আছে, দ্য চিলড্রেন আর সেফ ইজ, এটা কি ধরনের ক্লজ? দ্য চিলড্রেন আর সেফ। বন্ধুরা একটা কথা বলে রাখি, সাদামাটা যে কোনো একটা সহজ সরল বাক্যই একটা প্রিন্সিপাল ক্লজ হয়। সাদামাটা যে কোনো একটা সহজ সরল বাক্য প্রিন্সিপাল ক্লজ হয়, মানে যে বাক্যকে আর খণ্ড করা যায় না, ভাগ করা যায় না, সেই অংশটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। এই বাক্য কিন্তু খণ্ড বা ভাগ করতে পারবে না। দ্য চিলড্রেন সাবজেক্ট আর হলো ভার, এই বাক্যকে আর ভাগ করতে পারবে না, খণ্ড করতে পারবে না, সেই বাক্যগুলো অবশ্যই প্রিন্সিপাল ক্লজ বলা হয়। প্রিন্সিপাল ক্লজ অপশনে আছে কিনা সেটা আমরা দেখে নেই। হ্যাঁ আছে, এ নাম্বারে মেইন ক্লজ, বি নাম্বারে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ,
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যা, মেইন ক্লজও তাই। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, বোথ এ এবং বি দুটাই সঠিক। সি নাম্বার অপশন এটা আনসার দেওয়া আছে। এইবারে আমরা যাব কোঅর্ডিনেট ক্লজে। কোঅর্ডিনেট ক্লজের সংজ্ঞাটা কি হতে পারে? কোঅর্ডিনেট মানে হলো সংযোজক বা সংযুক্ত ক্লজ। যে ক্লজগুলো সংযুক্ত হয়ে বাক্যতে অবস্থান করে সেটাকে বলা হয় কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেটিং ক্লজ। তারপর আমরা সংজ্ঞাটা দেখে নেই। একাধিক সমজাতীয় প্রিন্সিপাল ক্লজ যদি কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাদের প্রত্যেককে কোঅর্ডিনেটিং ক্লজ বলা হয়। একাধিক সমজাতীয় প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন যুক্ত হবে তখন আলাদা আলাদা প্রত্যেকটাকে আমরা বলবো কোঅর্ডিনেটিং ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ। নিচের একটা উদাহরণের দ্বারা বিষয়টা ক্লিয়ার হওয়া যাক। দিস ইজ মাই বুক অ্যান্ড আই লস্ট ইট। এটা আমার বই এবং এটা আমি হারিয়েছি। এই অ্যান্ডটা একটু লক্ষ্য করো তো, এই অ্যান্ডকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। তা এইরকম কোঅর্ডিনেটিং কনজাংশন আরও অনেকগুলো আছে। এই কোঅর্ডিনেটিং কনজাংশনের দুই পাশে দুটা যে ক্লজ আছে, দুটা ক্লজই কিন্তু মূল ক্লজ বলতে পারি আমরা, কারণ এই অ্যান্ড কারো অংশের মধ্যেই নয়, অ্যান্ড সম্পূর্ণ পৃথক একটা অংশ দুটা ক্লজকে যুক্ত করেছে। এখানে যেমন উপরে দেখেছিলাম উইসটা ছিল আই লস্টের অংশের মধ্যে, এই জন্য এটা পরাধীন ছিল আর অপর অংশটা স্বাধীন ছিল, কিন্তু এখানে কিন্তু অ্যান্ড অবশ্যই আলাদা অংশ এবং দিস ইজ মাই বুক এটা একটা প্রিন্সিপাল ক্লজ আর আই লস্ট ইট এটা একটা প্রিন্সিপাল ক্লজ। যখন এরকম অ্যান্ড বাট অর এইরকম কনজাংশন দ্বারা যখন দুটা ক্লজ যুক্ত হয়, দুটা ক্লজকে আলাদাভাবে আমরা কোঅর্ডিনেটিং ক্লজ বলতে পারি। তাহলে এখানে দিস ইজ মাই বুক এটা একটা কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেট ক্লজ, আই লস্ট ইট এটা একটা কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেট ক্লজ বলতে পারছি। এই অ্যান্ডের মতো আরও কী কী কনজাংশন আছে যেগুলো বাক্যের সবসময় মাঝে বসে দুটা বাক্য বা দুটা ক্লজকে যুক্ত করে এবং দুটা ক্লজই তখন কোঅর্ডিনেট ক্লজ হয়। তো সেই কনজাংশনগুলো আমরা দেখে নিব। এখানে লিখেছে আমি ফ্যান বয়েস। ফ্যান বয়েস একটা সংক্ষিপ্ত রূপ। এফ মানে ফর, ফর অর্থ যখন দেয়ার ফর বা এই জন্য অর্থ ধারণ করে তখন এফ ব্যবহার করা হবে। যখন বাক্যের মাঝে এফ বা ফর যখন বসবে অবশ্যই সেই ফর দ্বারা এই জন্য অর্থ ধারণ করতে হবে। যখন অ্যান্ড বসবে বাক্যের মাঝে, এ মানে অ্যান্ড, এন হলো নেভারদেলেস, দুটো বাক্যের মাঝে যখন নেভারদেলেস বসবে বা নট অনলি বাট অলসো যখন বসবে, দুটো বাক্যের মধ্যে যখন বাট বসবে, দুটো বাক্যের মধ্যে বা খণ্ড বাক্যের মধ্যে যখন অর বসবে, ওয়াই থেকে ইয়েট যখন ইয়েট বসবে, এস থেকে সো যখন বসবে তখন আমরা তাকে বলবো কোঅর্ডিনেটিং কনজাংশন এবং কোঅর্ডিনেটিং কনজাংশনের উভয় পাশে যে দুটো ক্লজ অবস্থান করছে দুটো ক্লজকে আমরা বলবো কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেট ক্লজ। এটা আসলে ফ্যান বয়েস দিয়েছি বোঝার জন্য। ফ্যান বয়েস দ্বারা বোঝাতে যাচ্ছি যে এই শব্দ সংক্ষিপ্ত রূপটাকে যখন বিস্তারিত রূপ করব, এই বিস্তারিত রূপের যে প্রতিটা ওয়ার্ড পাচ্ছি সেই ওয়ার্ডগুলো যখন বাক্যের মাঝে থাকবে তখন বলা হয় এটাকে কোঅর্ডিনেটিং ক্লজ। এই বাক্যের মাঝে যখন এই কনজাংশন থাকবে তখন বলা কোঅর্ডিনেটিং কনজাংশন এবং তার দুই পাশে ক্লজকে বলা হবে কোঅর্ডিনেটিং ক্লজ। একটা উদাহরণ এখানে দেওয়া আছে, আই টুক নো নোটিস অফ হিম সো হি ফ্লেউ ইনটু রেজ। এখানে সো থাকার জন্য দুটা ক্লজকে আমরা অবশ্য পৃথকভাবে ভাবতে পারছি, দুটা ক্লজকে আমরা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ বলতে পারছি, কিন্তু প্রিন্সিপাল ক্লজ বললে হবে না। কোঅর্ডিনেটিং কনজাংশন থাকার কারণে দুটা ক্লজকে আমাদের বলতে হবে কোঅর্ডিনেটিং ক্লজ। এটা একটা কোঅর্ডিনেটিং ক্লজ, এটা একটা কোঅর্ডিনেটিং ক্লজ, তাহলে দুটাই কোঅর্ডিনেটিং ক্লজ, যেটাই টিক দেওয়া থাকুক না কেন আমাদের কোঅর্ডিনেটিং ক্লজ বলেই ডাকতে হবে। এবারে 3 নাম্বার আমাদের যে ক্লজের নাম সেটা হলো সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। পরাধীন যে ক্লজ আছে তাকে আমরা সাবঅর্ডিনেট বা সাবঅর্ডিনেটিং কিংবা ডিপেন্ডেন্ট ক্লজ বলে ডাকি। এই সংজ্ঞাটা কি হতে পারে বন্ধুরা? আমরা সংজ্ঞাটা একটু দেখে নিব। যে ক্লজ নিজে নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করতে হয়, তাকে সাবঅর্ডিনেট ক্লজ কিংবা ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না। আমি প্রিন্সিপাল ক্লজে যেমন আলোচনা করেছিলাম একটা অংশে, সেটা হলো এই যে হুইচ আই লস্ট, এই বাক্যটাও এখানেই ব্যবহার করা হয়েছে। দেখো দিস ইজ মাই বুক হুইচ আই লস্ট, এই বাক্যতে লক্ষ্য করো এটা কি ধরনের ক্লজ? হুইচ আই লস্ট। এই হুইচ কিন্তু আই লস্টের অংশের মধ্যে পড়ে। হুইচ আই লস্ট যদি বাক্যটা আমি সম্পূর্ণ করতাম ফুল স্টপ দিতাম তাহলে কিন্তু বাক্যটা ভালো শোনাতো না। কি আমি হুইচ আই লস্ট, যেটা আমি হারিয়ে ফেলেছি। আমার প্রশ্ন হতো কি আমি হারিয়ে ফেলেছি, এরকম মনে হতো। তাহলে এই অংশটা স্বাধীন নয়, এই অংশ পরাধীন। আর এই অংশ পরাধীন হওয়ার জন্য
কোনটা আমি হারিয়ে ফেলেছি, আরও নতুন একটা বাক্য তোমাকে তৈরি করতে হবে, দিস ইজ মাই বুক। এই অংশটা হলো স্বাধীন ক্লজ। তাহলে পরাধীন ক্লজ সেটাই যে পরাধীন ক্লজের পরে স্বাধীন ক্লজ না বসা পর্যন্ত পুরো বাক্যটা স্বয়ংসম্পূর্ণতা পায় না, সেই অংশকে বলা হয় পরাধীন ক্লজ। তাহলে উইচ আই লস্ট এটাকে বলা হয় পরাধীন বা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। এই হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে কথা। সাবঅর্ডিনেট ক্লজ চেনার জন্য কিছু কৌশল আছে, পড়েছ ইফ, আনলেস, দো, অলদো, সিন্স অ্যাজ, বিকজ, as soon as, while, before, after, till, until, no sooner, hardly, scarcely, whenever, wherever, as if, as though, lest, so, that, so that, providing that, in case, as much as many as fast as ইত্যাদি। এইরকম চিহ্ন যখন তোমরা দেখবা এদের ডানের অংশ সবসময় হবে সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এখানে উইচ আর ডাবল ইজ ওয়ার্ড আছে, যে কোনো ডাবল ইজ ওয়ার্ডের ডানের অংশকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ মানে পরাধীন ক্লজ। তেমন ইফের ডানের যে ক্লজটা থাকবে তাকে বলা হয় পরাধীন ক্লজ, আনলেসের ডানে যে অংশ থাকবে সে অংশ বলে পরাধীন ক্লজ, আর দো অলদো ডানে যে অংশটা থাকবে সে অংশ বলে পরাধীন ক্লজ। অবশ্যই এই দো অলদো সহ কনজাংশন সহ যে ক্লজটা বসে অবস্থান করবে সেই ক্লজটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। আর অপর যে অংশটা থাকবে অবশ্যই সেটা প্রিন্সিপাল ক্লজ হবে বন্ধুরা, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এখানে একটা উদাহরণ দেওয়া যাক, আরেকটা উদাহরণ, বিকজ শি ইজ ইন্টেলিজেন্ট শি থিংস ফর হার সেলফ। এখানে বিকজ শি ইজ ইন্টেলিজেন্ট এটা হলো কি ধরনের ক্লজ হতে পারে, যেহেতু এখানে বিকজ আমি ব্যবহার করেছি, বিকজের পরের ডানের যে ক্লজটা আছে অবশ্যই সেটা পরাধীন ক্লজ। পরাধীন ক্লজ হওয়ার জন্য এদেরকে আমরা কি বলবো, ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল ক্লজ। তাহলে নির্ভরশীল ক্লজ হলে সঠিক অ্যান্সারটা আমরা এ নিয়েছি, কারণ এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। বন্ধুরা এই পর্যায়ে তোমাদের জন্য একটা মেরিট টেস্ট রেখেছি, আর মেরিট টেস্টে 10টা প্রশ্ন রাখা আছে, 10টা প্রশ্ন 10 মিনিটে সলভ করতে হবে। আর 10 মিনিটে সলভ করতে গেলে আমার সাহায্য নিতে হবে, আর আমার সাহায্য নিলে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে একটু বুঝিয়ে অ্যান্সারটা বলে দেব। কি তোমার মেরিট যদি খুব ভালো হয়, নিজেকে জাজ করার জন্য তুমি আগে প্রশ্নগুলো সলভ করবে। আর অপশনের মধ্যে আমি অপশন দিয়েছি 4টা অপশন, সেই 4টা অপশনের মধ্যে অবশ্যই একটা অপশন অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ কিংবা প্রিন্সিপাল ক্লজ কিংবা কোঅর্ডিনেটিং ক্লজ হবেই হবে একটা। বন্ধুরা প্রথম প্রশ্ন যাচ্ছি, প্রথম প্রশ্ন দেওয়া আছে, দিস ইজ দ্য ম্যান হু কল্ড ইউ ইয়েস্টারডে। হু কল্ড ইউ ইয়েস্টারডে এটা কী ধরনের ক্লজ? যেহেতু এই অংশ পরাধীন অর্থ দিচ্ছে, আর একটা সবচেয়ে বড় কথা হলো প্রথম ওয়ার্ডটা কনজাংশন হিসেবে ডাবল ইজ ওয়ার্ড আছে, ডাবল ইজ ওয়ার্ড হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই থাকলে অবশ্যই সেটা সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। সাবঅর্ডিনেট ক্লজের আরেকটার নাম হলো কি, অবশ্যই পরাধীন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। যেটা থাকবে অপশনে আমাদের সেটা টিক দিতে হবে। সঠিক অ্যান্সারটা হলো সি, সাবঅর্ডিনেট ক্লজ। নাম্বার 2 কোশ্চেন, কিল অর বি কিল্ড, খুন করো অথবা খুন হও। যেহেতু অর আছে বাক্যের মাঝখানে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ নয়, এটাকে কোঅর্ডিনেট কনজাংশন বলি। ফ্যান বয়েজ আমরা কিছুক্ষণ আগে পড়েছি, এই ফ্যান বয়েজের মধ্যে অর ছিল, দেখে নাও অর ছিল। অরের আগে বা পরের দুটা ক্লজে আলাদা আলাদা করে আমরা কোঅর্ডিনেটিং ক্লজ বলতে পারি। সুতরাং সঠিক অ্যান্সারটা হচ্ছে সি নাম্বারটা, কোঅর্ডিনেটিং ক্লজ। তারপরে হচ্ছে 3 নাম্বারটা, ডু ইউ রিমেম্বার দ্য প্লেস হোয়ার উই মেট ফার্স্ট। হোয়ার উই মেট ফার্স্ট ডাবল ইজ ওয়ার্ড থাকলে আমি আগেই বলেছি এটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হলে সঠিক অ্যান্সারটা হচ্ছে সি নাম্বারটা। নাম্বার 4, হি সিমস টু বি অ্যান এক্সপিরিয়েন্সড ডক্টর, তাকে এক্সপিরিয়েন্স ডাক্তার বলে মনে হয়। যে বাক্য একদম সাদামাটা ছোট বাক্য এবং যে বাক্যকে ভাগ করা যায় না বা টুকরা করা যায় না, এমন যে কোনো সহজ সরল বাক্যকেই বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল বা মেইন ক্লজ। তাহলে আমরা এটাকে প্রিন্সিপাল বা মেইন ক্লজ বলতে পারছি। এই নাম্বারটা সঠিক, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। 5 নম্বর প্রশ্ন, হি হোম ইউ কল আঙ্কেল হ্যাজ ডাইড, যে লোকটাকে তুমি আঙ্কেল বলে ডাকো সে মারা গেছে। তাহলে এখানে হোম ইউ কল আঙ্কেল এই অংশটা কি ধরনের ক্লজ হতে পারে? যেহেতু ডাবল ইজ ওয়ার্ড আছে, ডাবল ইজ ওয়ার্ড থাকলে আমরা অবশ্যই তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারছি। অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ হলে সঠিক অ্যান্সার হলো বি নাম্বারটা। ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি, এই বাক্যতে আলাদা খণ্ড করতে পারছি না। হি ইজ হ্যাপি, হি একটা সাবজেক্ট, ইজ হলো ভার্ব, আর এই অংশে ইনস্পাইট অফ হিজ পভার্টি এই অংশে কোনো সাবজেক্ট ভার্ব নেই।
সাবজেক্ট ভার্ব না থাকার জন্য কোনো ক্লজও বলতে পারছি না, মাত্র বাক্যের মধ্যে একটি মাত্র ক্লজ আছে। একটি মাত্র ক্লজ থাকলে, একটি সাবজেক্ট ভার্ব থাকলে অবশ্যই সেটাকে আমরা কি বলি, প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন ক্লজ বলতে পারি আমরা। প্রিন্সিপাল ক্লজের আর ইংলিশ কি হতে পারে, ইনডিপেন্ডেন্ট ক্লজ। সঠিক অ্যান্সারটা এ। 7 নম্বরটা, আই এম উইক বাট আই ক্যান ওয়াক, আমি দুর্বল কিন্তু আমি হাঁটতে পারি। কিন্তু এখানে বাট থাকার জন্য দুটা ক্লজের মাঝখানে অ্যান্ড, বাট, অর এগুলো ফ্যান বয় যদি থাকে তাহলে অবশ্যই দুটা ক্লজকে আমি আলাদাভাবে কি নামে ডাকতে পারি, অবশ্যই কোঅর্ডিনেট ক্লজ বলে ডাকতে পারছি। তাহলে আই এম উইক একটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে সঠিক অ্যান্সার হলো বি হবে, কোঅর্ডিনেট ক্লজ। সরি, সঠিক অ্যান্সার এখানে ডি হবে, বি হবে না, কারণ এখানে আই এম উইক বাট দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এখানে কোঅর্ডিনেট ক্লজ হবে। এখানে উত্তরটা ভুল হয়েছে। দেয়ার ইজ নাথিং নবলার দ্যান ইট, এটা কি ধরনের ক্লজ, যেতে এই বাক্যকে বিশ্লেষণ বা ভাগ করা যাচ্ছে না, একটা সাধারণ সাদামাটা বাক্য। আর এই সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব একটা একটাকে আছে, দেয়ার হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কি ধরনের সেন্টেন্স বলতে পারি, অবশ্যই স্বাধীন একটা বাক্য। স্বাধীন বাক্য হলো ইনডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারছি। নাম্বার 9, দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নন টু মি, সে যে খুবই মেধাবী তা আমার কাছে জানা। এখানে দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট এই অংশটা কি ধরনের ক্লজ, বাক্যতে দ্যাট থাকলেও ডাবল ইজ ওয়ার্ড থাকলে এটা হলো পরাধীন ক্লজ হয়, তাহলে এটাও একটা পরাধীন ক্লজ হবে। এই অংশটা স্বাধীনতা হারিয়ে ফেলেছে যতক্ষণ পর্যন্ত ইজ নন টু মি ব্যবহার করা হচ্ছে। তাহলে পরাধীন অংশকে আমরা কি ধরনের ক্লজ বলি বন্ধুরা, অবশ্যই আমরা বলি এটাকে ডি নাম্বার বলবো, সাবঅর্ডিনেট ক্লজ। দ্য সান হ্যাভিং রিজেন দ্য ফগ ডিসপার্স, সূর্য ওঠার কারণে কুয়াশা দূরীভূত হলো। এই বাক্যে কি ধরনের ক্লজ ব্যবহার করা হয়েছে, পুরো বাক্য মিলে একটা ক্লজ, সাবজেক্ট হলো দ্য সান, আর ভার অবশ্যই আমরা হ্যাভিং বলতে পারছি না, এটা কোনো টেন্স না, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব থাকলে আমরা একটা ক্লজ বলতে পারতাম, সুতরাং এটা কোনো ক্লজ নয়। ক্লজ হলে এখানে সাবজেক্ট আছে ফগ এবং ভার্ব হলো ডিসপার্স, পাস্ট ইনডিফিনিট। তাহলে একটি মাত্র ক্লজ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরনের ক্লজ বলতে পারি, এটা একটি মাত্র ক্লজ থাকলে তাকে আমরা বলি স্বাধীন ক্লজ বা মেইন ক্লজ বলতে পারি। বন্ধুরা আজকে টিউটোরিয়াল এটুকু ছিল। এতক্ষণ রিপন্স ইংলিশের টিউটোরিয়ালের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার অপেক্ষায় থাকো এবং রিপন্স ইংলিশকে সহযোগিতা করবে। সেই পর্যন্ত সবার সুস্থ কামনা করে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।